হ্যালো। তুমি শুনতে পাচ্ছ কথা? জি স্যার, শুনছি। আচ্ছা, আমরা ফিল্টারের মধ্যে আমরা ঢুকেছিলাম। তো আমাদের গত ক্লাসে ছিল লো পাস ফিল্টার, একটা তোমার কনস্ট্যান্ট কে লো পাস ফিল্টার, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট কে হাই পাস ফিল্টার, এটা আমরা পড়েছি। তো কনস্ট্যান্ট কে লো পাস ফিল্টার এটা বা কনস্ট্যান্ট কে হাই পাস ফিল্টার যেটাই হোক না কেন, এটার জন্য আমাদের যে কন্ডিশন ছিল, আমাদের কিছু স্পেসিফিক কোনো ফ্রিকোয়েন্সি দরকার, যে ফ্রিকোয়েন্সির আগে এবং পরে আমাদের যে অ্যাটেনুয়েশনের বিষয়গুলো ঘটবে, মানে একটা ফ্রিকোয়েন্সির আগে থাকবে বা থাকবে না, মানে কাট অফ ফ্রিকোয়েন্সির কথা যেটা বলছি আর কি। কাট অফ ফ্রিকোয়েন্সির আগে আমাদের অ্যাটেনুয়েশন থাকতে পারে বা নাও থাকতে পারে, ওটা ডিপেন্ড করছে হলো যে কি টাইপের ফিল্টার, এটা হাই পাস ফিল্টার নাকি লো পাস ফিল্টার। যদি লো পাস ফিল্টার যদি হয়, তাহলে এরকম কাট অফ ফ্রিকোয়েন্সি এর আগে আমাদের কোনো অ্যাটেনুয়েশন থাকবে না, এখানে ফেজ চেঞ্জ থাকতে পারে, এবং সেখানে আমরা এটাকে বলেছিলাম এটা পাস ব্যান্ড। আর এই কাট অফ ফ্রিকোয়েন্সি পর থেকে, ইমিডিয়েট পর থেকেই এখানে আমাদের অ্যাটেনুয়েশন থাকবে, এবং এটা থেকে আমরা বলছি এটা মূলত আমাদের অ্যাটেনুয়েশন ব্যান্ড বা স্টপ ব্যান্ড। এবং এই কোন ফ্রিকোয়েন্সি থেকে আমাদের এই কাট অফ ফ্রিকোয়েন্সিটা হবে, এটার জন্য একটা কন্ডিশন ছিল যে আমাদের জেড অন এবং জেড টু এর মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে জেড অন ইকুয়ালস টু মাইনাস ফোর জেড টু হতে হবে। জেড অন কোনটা? জেড অন ছিল আমাদের যে সিরিজ আর্ম, এটা হচ্ছে আমাদের সিরিজ আর্ম উপরে। এখন এখানে এটা ইন্ডাক্টর থাকতে পারে, ক্যাপাসিটর থাকতে পারে, কিন্তু যেটাই হোক এটা আমাদের মূলত উপরে এগুলো হচ্ছে সিরিজ আর্ম, এবং সিরিজ আর্মের যে ইম্পিডেন্স এটাকে আমরা ধরেছি জেড অন আমাদের পুরো ডিরাইভেশন জুড়ে। এবং সিরিজ আর্মের যে ইম্পিডেন্স হবে এটা এই শান্ট আর্ম মানে হচ্ছে যে এখানে যেটা থাকবে এর সাথে এরকম ভাবে। তো এই শান্ট আর্মের যে ইম্পিডেন্স এটার 4 গুণ, 4 গুণের আবার নেগেটিভ হতে হবে। যদি এর সাথে সমান হয় তখন সেখানে আমরা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি পাবো। এবং সেই কাট অফ ফ্রিকোয়েন্সির এখন এটার আগে আমরা কি এটা স্টপ বান পাবো নাকি পরে পাবো, সেটা ডিপেন্ড করছে আমরা এখানে ইম্পিডেন্স গুলা কিভাবে অ্যারেঞ্জ করেছি। এখানে এই এলটাকে উপরে দিয়েছি নাকি সি উপরে দিয়েছি নাকি কম্বিনেশন, এর উপর ডিপেন্ড করছে আমরা পাস ব্যান্ড এবং অ্যাটেনুয়েশন ব্যান্ড কোথায় পাবো। তো আমাদের মূল কন্ডিশন হলো জেড অন ইকুয়ালস টু মাইনাস ফোর জেড টু, এখানে আমাদের এই কাট অফ ফ্রিকোয়েন্সিটা আমরা পাবো। এটা আমাদের এখন পর্যন্ত যা কিছু পড়ছি সবগুলোর জন্য আমাদের এই কন্ডিশনটা হোল্ড করবে, যে এইরকম কন্ডিশন আমরা এটাকে কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা এখানে পাবো আর কি। তো এভাবে আমরা কিছু ডিফাইন করেছি, ডেরিভেশন করেছিলাম, আমাদের হাই পাস ফিল্টার পর্যন্ত গেছি। লো পাস ফিল্টারের জন্য যে কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা পেয়েছিলাম সেটা ছিল এফসি ইকুয়ালস টু 1/π√LC। তো এই কাট অফ ফ্রিকোয়েন্সিকে ব্যবহার করে আমরা একটা লো পাস ফিল্টারের জন্য এর যে প্রোপাগেশন কনস্ট্যান্ট এটা আমরা বের করেছিলাম। কি তোমাদের ক্লাসে এটা মনে হয় বের করা হয়নি সম্ভবত, নাকি করেছিলাম? অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট গত ক্লাসে কি এটা বের করেছিলাম? না স্যার, হয়নি। হয়নি, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি পর্যন্ত করেছি যতখানি মনে পড়ছে আমাদের। তো আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি পর্যন্ত তোমরা পারবে। জেড ওয়ান ইকুয়ালস টু মাইনাস ফোর জেড টু, আমাদের এখানে ইয়েটা দেখো, অ্যারেঞ্জমেন্টটা দেখো। অ্যারেঞ্জমেন্ট ছিল আমাদের জেড অন এর মানে সিরিজ আর্ম গুলো ছিল ইন্ডাক্টর। ইন্ডাক্টর হলে পরে তার মানে জেড অন এর যে ভ্যালু সেটা হচ্ছে আসলে জে ওমেগা এল। জেড অন ইকুয়ালস টু জে ওমেগা এল ইন্ডাক্টরের জন্য। আর শান্ট টার্মের জন্য হলো আমাদের 1/j ওমেগা সি অথবা মাইনাস j/ওমেগা সি। আচ্ছা, এখানে আমরা উপরে জেড অন জেড টু বের করেছি, এর কারণ হলো যে কনস্ট্যান্ট কে ফিল্টার আমরা বলছি। কনস্ট্যান্ট কে মানে হলো যে জেড অন এবং জেড টু এর যদি আমরা মাল্টিপ্লিকেশন নিই তাহলে এটা একটা কনস্ট্যান্ট হয়, যেটা কিনা একটা ওহমিক রেজিস্ট্যান্সের মতো, এবং এটা পুরো সার্কিট জুড়ে এটা কনস্ট্যান্ট থাকবে, এটা ফ্রিকোয়েন্সির উপর কোনো ডিপেন্ডেন্সি নাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্রিকোয়েন্সি কেটে গেছে, তো এই কারণে এটা কনস্ট্যান্ট কে ফিল্টার বলছে।
তো এই কনস্ট্যান্ট কে ফিল্টার গুলোর মধ্যে আমাদের লো পাস ফিল্টারে আছে এবং এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি বের করার পরে আমরা এটাকে ব্যবহার করে এটার অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট এবং প্রোপাগেশন কনস্ট্যান্ট আমরা যা কিছু আছে এদিকে আমরা এগুলো বের করতে পারি। প্রোপাগেশন কনস্ট্যান্ট গামা, এটা আমরা জানি গামা সাইন এজ গামা বাই 2 এটা সমান রুট অফ জেড ওয়ান বাই 4 জেড টু। এটা জানি আমরা, এটা আগে রিলেশন আমরা এটা প্রমাণ করেছি যে সাইন গামা বাই 2 ইকুয়ালস টু রুট অফ জেড ওয়ান বাই 4 জেড টু হয়। এটা আমরা আগে প্রমাণ করেছি। এখন জেড ওয়ান আর জেড টু এর ভ্যালুগুলো যদি বসিয়ে দাও তাহলে কি হয়, জেড ওয়ান এর ভ্যালু আমরা জানি এখানে আমাদের এই সার্কিট অনুযায়ী জেড ওয়ান সমান হলো জে ওমেগা এল আর জেড টু সমান মাইনাস জে বাই ওমেগা সি। তাহলে এটাকে একটু কাটাকাটি করো, জে জে কেটে যায়, একটা মাইনাস চিহ্ন থাকে, ওমেগা স্কোয়ার এল সি বাই 4। এখন এই রুট ওভার মাইনাস ওয়ান মানে এখানে একটা জে থাকবে, এই কারণে এখানে একটা জে নেওয়া হলো, আর উপরে এখানে ওমেগা স্কোয়ার, এটা ওমেগা হয়ে গেল রুট ওভার এল সি বাই 2। তাহলে এই পাই ওমেগাকে আমরা যেটা একটু ভেঙে লিখি তাহলে এখানে 2 পাই এফ, এটা জানো তোমরা। এবং এটা ফ্রিকোয়েন্সি যেটা চেঞ্জ হতে পারে এটা আমরা এই কারণে এটা এফ লিখেছি, মানে এটা যে ফ্রিকোয়েন্সি আমরা ইনপুট দিব আর কি মূলত এই ফিল্টারে। তাহলে যে 2 পাই এফ রুট ওভার এল সি বাই 2। এখন এই সাইন এজ গামা বাই 2 সমান আমরা এখানে যেটা পাচ্ছি এটাকে যদি আমরা, মানে এখানে যেটা পেলাম আর কি, এটাকে যদি আগে এফসি এর সাথে যদি এটাকে কম্পেয়ার করো, এটাকে কম্পেয়ার করলে পরে দেখো এখানে পাই রুট ওভার এলসি আছে, এখানে পাই রুট ওভার এলসি আছে। তো পাই রুট ওভার এলসি মানে হলো 1/fc, তাহলে এখানে পাই রুট ওভার এলসি মানে 1/fc, সেই হিসাবে আমরা এখানে লিখতে পারছি জে ইন্টু এফ বাই এফসি। তাহলে সাইন এজ গামা বাই 2 ইকুয়ালস টু জে এফ বাই এফসি। তাহলে বুঝতে পারছো এটা আমাদের একটা ইমাজিনারি কমপ্লেক্স কোয়ান্টিটি হচ্ছে আমাদের এটা, কারণ এখানে যেহেতু জে আছে। এখন এর মধ্যে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট দুটোই থাকতে পারে। তো গামা যেটা আছে গামাকে ভেঙে আমরা লিখতে পারি হলো আলফা প্লাস জে বিটা, এটাকে যদি একটু ভেঙে লেখা হয় তাহলে আলফা বাই 2, কারণ এখানে 2 ছিল এটাকে ভেঙে দেওয়া হলো, তাহলে সাইন এজ আলফা বাই 2 প্লাস জে বিটা বাই 2। এখন এখান থেকে এই এটাকে আমরা একটা ফর্মুলার সাহায্যে এটাকে ভেঙে আরো লিখে, আমার মনে হয় এটা হয়েছিল নাকি, আচ্ছা যাক হলে হবে। তো যাক, তাহলে এখানে সাইন এইচ আলফা বাই 2 কস এইচ আলফা কস এইচ জে বিটা বাই 2, এটা কি ফর্মুলা পড়ছে, সাইন এ প্লাস বি এই ফর্মুলা। তাহলে এখানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই ফর্মুলা ওটাকে ফেলো। তাহলে এখানে সাইন এইচ আলফা বাই 2 কস এইচ জে বিটা বাই 2 প্লাস কস এইচ আলফা বাই 2 সাইন এইচ জে বিটা বাই 2। এখন এটাকে যে যেখানে যেখানে আছে এটাকে আমরা আরেক স্টেপ করতে পারি, যে কস এইচ জে এক্স এটা সমান কস এক্স লেখা যায়। মানে এখানে এই যে উঠে যাবে, জে উঠে যাবে, কস এইচ এক্স মানে এই কস এইচ জে এক্স এটা সমান কস এক্স, এটা লেখা গেল। তার সাইন এইচ জে এক্স এটা সমান লেখা যায় জে সাইন এক্স, এটা ফর্মুলা তোমরা আগে পড়েছো, সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম এবং এখানে সাইন এইচ, এখানে প্রথমটা হাইপারবোলিক সাইনই থাকলো এখানে কারণ জে যেহেতু নাই, পরে এখানে জে ছিল এটাকে আমরা একটু চেঞ্জ করলাম কস বিটা বাই 2, তারপর এখানে যেটা বাইরে আসলো এবং মানে এটা সেকেন্ড অংশের আর কি, তারপর এখানে কস এইচ আলফা বাই 2 সাইন বিটা বাই 2 ইকুয়ালস টু জে এফ বাই এফ সি। এখন এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাম দিকে এটা একটা কমপ্লেক্স কোয়ান্টিটি, এর মাঝে রিয়েল পার্ট এবং এটা হচ্ছে আমাদের পরেরটা ইমাজিনারি পার্ট, এবং ডানে যেটা আছে শুধু যে একটা টার্মে আছে, যেটা টার্মই এখানে একটা, তার মানে হলো রিয়েল পার্টটা এখানে জিরো আকারে আছে। আমরা এখন রিয়েল এবং ইমাজিনারি পার্টগুলোকে যদি ইকুয়েট করি তাহলে সাইন এইচ আলফা বাই 2 কস বিটা বাই 2 ইকুয়ালস টু জিরো, কারণ এখানে রিয়েল পার্ট এদিকে জিরো ছিল এটা। আর ইমাজিনারি অংশটা cos h আলফা বাই 2 সাইন বিটা বাই 2 ইকুয়ালস টু এফ বাই এফ সি। তাহলে রিয়েল এবং ইমাজিনারি পার্ট আমরা এভাবে পেলাম। এখন এই আমাদের যে পাস ব্যান্ড, এই পাস ব্যান্ডের জন্য একটা কন্ডিশন আমরা এখানে অ্যাপ্লাই মানে বের করেছিলাম, সেটা হলো জেড ওয়ান বাই 4 জেড টু এই ভ্যালুটা -1 থেকে বড় হতে হয় এবং এটা 0 থেকে ছোট হতে হয়। এটা ছিল আমাদের পাস ব্যান্ডের জন্য কন্ডিশন, এবং পাস ব্যান্ড মানে হলো সেখানে অ্যাটেনুয়েশন থাকবে 0। আচ্ছা, তো এটাকেই আমরা যদি ফ্রিকোয়েন্সি টার্মে লিখতে চাই তাহলে এটাকে কিভাবে লিখতে পারি, এটাকে ফ্রিকোয়েন্সি টার্মে লিখতে গেলে পরে আমরা ওই কন্ডিশনটাই, এটা হয়ে যায় 1 ইজ গ্রেটার দেন এফ বাই এফ সি গ্রেটার দেন 0, 0 থেকে বড় হতে হবে এফ বাই এফ সি কে এবং এটা 1 এর থেকে ছোট হতে হবে, সেখানে আমরা একটা পাস ব্যান্ড পাবো আর কি। এখন এই কন্ডিশনটা কিভাবে আসলো এটা যদি করতে চাও তাহলে আমরা এখানে একটু সাইডে একটা নোট রেখেছি, তোমরা এটা দেখতে পারো। এখানে আমাদের প্রথমে যে কন্ডিশনটা ছিল সেই কন্ডিশনটা আমরা হুবহু এখানে লিখেছি যে জেড ওয়ান বাই 4 জেড টু এটা -1 থেকে বড় এবং 0 থেকে ছোট হতে হবে।
এখন এটা যদি হয় z1/4z2, এর ভ্যালুটা কত? আমরা একটু আগে যেটা ডিরাইভ করে আসলাম, z1/4z2, এই যে এখানে দেখো z1/4z2, এটা আমরা এখানে যেটা পাচ্ছি যে সাইন এইচ গামা/2 ইকুয়ালস টু এটা ছিল, এবং এখন যেটা এখানে হয়ে যাচ্ছে তারপরে সাইন এইচ গামা/2 ইকুয়ালস টু জে f/fc। তাহলে এই √z1/4z2 এটা সমান হচ্ছে আমাদের জে f/fc, তাই তো? তার মানে হলো যে এই শুধুমাত্র z1/4z2 এটা হচ্ছে এইটুকু অংশের স্কোয়ার। তাহলে এটার উপর যদি স্কোয়ার করো, আমরা এটা এখানে সেটাই করেছি, এখানে আমরা সেটাই করেছি, একটু ম্যাগনিফাই করি। হ্যাঁ, তাহলে এখানে এইটা এটা হলো আসলে যে f/fc এর স্কোয়ার। তাহলে এটা যদি স্কোয়ার করো তাহলে এখানে √ যে স্কোয়ার মানে হলো -1, তাহলে এখানে একটা -1 থাকছে, একটা -f/fc এর হোল স্কোয়ার। এখন এই মাইনাসটাকে যদি আমরা ক্যান্সেল আউট করতে চাই তাহলে সবগুলোকে -1 দিয়ে গুণ করো, এবং এটা যদি একটা ইনইকুয়ালিটি, আমরা যদি -1 দিয়ে গুণ করি তাহলে আমরা জানি যে সাইন ইয়াগুলো তোমার অ্যারো গুলো চেঞ্জ হয়ে যায়, ডিরেকশন চেঞ্জ করে। তাহলে এখানে -1 যদি গুণ করা হয় তাহলে এটা 1 হয়ে গেল, এবং এটা লেস দেন ছিল গ্রেটার দেন হয়ে গেল, f/fc এর হোল স্কোয়ার, এটা প্লাস হয়ে গেল -1 দিয়ে গুণ করার কারণে। আবার এখানে এটা সাইন ডিরেকশনটা চেঞ্জ হয়ে 0 থেকে বড়। তাহলে আমাদের কন্ডিশনটা হচ্ছে f/fc এর স্কোয়ার এটা 1 থেকে বড় হতে হবে, এবং এবার 0 থেকে, সরি, 1 থেকে ছোট হতে হবে এবং 0 থেকে বড় হতে হবে। এখন এই স্কোয়ারটা যদি আমরা উঠিয়ে দিতে চাই, স্কোয়ার রুট আমরা যদি করি আর কি, রুট করলে পরে আমাদের এটা 1 তো 1ই থাকছে, 0 রুট করলে পরে 0ই হয়। তাহলে f/fc এটা 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, এই হচ্ছে আমাদের কন্ডিশন। তাহলে আমাদের আগে যে কন্ডিশনটা বলেছিলাম পাস ব্যান্ডের জন্য, সেটা আমাদের এখনকার এই লো পাস ফিল্টারের জন্য, কারণ আমাদের অ্যারেঞ্জমেন্টটা যেটা ধরেছি সেই অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী এই cos h গামা/2 এর ভ্যালু হয় f/fc। তার মানে হলো যে এই অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ লো পাস ফিল্টারের জন্য আমাদের যে পাস ব্যান্ডের কন্ডিশন সেটা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে এখন এই যদি কন্ডিশন হয়, আমাদের আগে যেটুকু আমরা লিখলাম যে এটাকে ইকুয়েট করে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট, এটাতে আরেকবার একটু খেয়াল করো। এখানে এটা যদি পাস ব্যান্ড হতে হয়, মানে আমাদের ফ্রিকোয়েন্সির রেঞ্জটা যদি এই রেঞ্জের মধ্যে যদি পড়ে, তাহলে আমরা বললাম এটা একটা পাস ব্যান্ড পাবো। এবং এখানে যদি আমরা একটা পাস ব্যান্ড পাই তাহলে এই আলফার ভ্যালু হচ্ছে এখানে 0। এখন এগুলোর মধ্যে আলফা যদি 0 হয়, আলফা 0 কোথায় হতে পারে, যে এখানে আলফা যদি 0 হয় তাহলে এই অংশটা মানে cos β/2 ইকুয়ালস টু কি হবে? cos β/2 সমান 0। হ্যাঁ, তাহলে cos β/2 যদি 0 হয় তাহলে বিটার ভ্যালু কত? বুঝছো? cos β/2 যদি 0 হয় তাহলে বিটার, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের মূলত π/2, মানে 90 ডিগ্রির তোমার এই যে বিজোড় গুণিতক যেখানে যেখানে আছে সেসব জায়গাতে cos এর ভ্যালু আমাদের মূলত 0 হবে, মানে π/2, তারপরে 3π/2, 5π/2, এইসব জায়গাগুলো না আমার এটা 0 হবে। সেই অনুযায়ী আমরা এখানে β/2 থেকে বিটার যে ভ্যালু এটা আমরা হিসাব করতে পারি হলো পাই, বিটার ভ্যালুটা হচ্ছে পাই। আচ্ছা, মানে যেখানে এটা আমাদের 0 হচ্ছে সেই কন্ডিশনে আর কি, যদি আলফা যেখানে 0 একদম। আর যদি এখান থেকে তুমি ইয়াটা ক্যালকুলেট করতে চাও, হুম, হ্যাঁ, আলফা যদি এখানে 0 হয়, তাহলে আলফা যদি 0 হয় সেক্ষেত্রে আমাদের এই পরের যে 4 নম্বর অংশটা যেটা আমরা পেয়েছিলাম মানে ইমাজিনারি পার্টের অংশটা, এখানে আছে cos h গামা/2, cos h গামা/2 বা cos h 0 এর ভ্যালু কত তোমাদেরকে মনে আছে? কার্ভটা খেয়াল করতে হবে। cos h 0 এই কার্ভটা খেয়াল করতে হবে, আমরা হচ্ছে কার্ভ থেকে ঘুরে আসি, এটা তোমাদের হয়তো মনে নাই। ওই যে হাইপারবোলিক ফাংশন যেখানে আমরা করেছিলাম একটা কার্ভ আঁকেছি, ওই কার্ভটা আমাদের আবারও খেয়াল করতে হবে আর কি, এই যে এটা। তো এইটা দেখো, এটা হচ্ছে আমাদের কসের ফাংশন, ওপরে যেটা আছে এরকম ভাবে এটা হচ্ছে কসের ফাংশন, এবং এটার জিরো, আর্গুমেন্ট জিরো হচ্ছে এখানে। যখন এটা 0 ওই সময় কস এইচ এর ভ্যালু হচ্ছে 1, এবং এটাই হচ্ছে এর মিনিমাম ভ্যালু কস এইচ এর। তাহলে cos h 0 এটা সমান 1। আর sin h এর জন্য আমরা যেটা এখানে দেখছি, এই যে আমাদের যে রেড কালারের যে লাইনটা অনেকটা ট্যানের মতো, তো এটা হচ্ছে আমাদের sin h এর কার্ভ, এবং sin h এর আর্গুমেন্ট যদি এখানে 0 হয় তাহলে sin h এর ভ্যালু 0 হয়। এটা একটু খেয়াল করতে হবে। তাহলে sin h
এটা জিরো হতে পারে, ট্যান এইচ জিরো হতে পারে। ট্যান এর আমার নিয়ে কোনো কথা নাই আপাতত এর মধ্যে, শুধুমাত্র কস এবং সাইন নিয়ে আমরা কথা বলবো। তো সাইন এইচ যদি জিরো হয় তাহলে এর ভ্যালু জিরো, কিন্তু কস এইচ জিরো হলে এর ভ্যালু কিন্তু ওয়ান। আচ্ছা, তো সেটাই যদি হয়, আচ্ছা হ্যাঁ, তাহলে এই কন্ডিশনটা আমরা আরেকবার একটু দেখি। এই যে কন্ডিশন আমরা এখানে, হ্যাঁ, যেটা এখানে বলছিলাম, তাহলে সাইন এইচ আমরা এখানে এই 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 যে কন্ডিশনটা আমরা পাচ্ছি 3 নম্বর, এটা থেকে আমরা বলতে পারি যে হয় এই সাইন এইচ আলফা বাই টু এটা জিরো হবে, অথবা কস এইচ বিটা বাই টু এটা জিরো হবে। এট এ টাইম তো দুইটা হবে না, যে কোনো একটা এখানে জিরো। তো সাইন এইচ আলফা বাই টু এটা 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 আমাদের যদি জিরো হয়, সাইন এর যদি ভ্যালু যদি জিরো হয় তাহলে এটা সমান জিরো, তাই না, এই কন্ডিশন। আচ্ছা যাক, তাহলে এই আমরা 4 নম্বর কন্ডিশনটা, কেউ কিছু বলছে কি? আচ্ছা, না বলে একটু সাইলেন্ট করো। 4 নম্বর কন্ডিশন থেকে আমরা যেটা বলছিলাম যে cos h আলফা বাই টু আমাদের পাস ব্যান্ডের জন্য আলফার ভ্যালুটা হচ্ছে জিরো, এবং সেক্ষেত্রে এই cos h আলফা বাই টু এটা হচ্ছে ওয়ান। তো এইটুকু যদি ওয়ান হয় তাহলে সাইন বিটা বাই টু সমান এফ বাই এফ সি। তাহলে এখান থেকে আমরা এর যে ফেজ, মানে আমাদের যে ফেজ কনস্ট্যান্ট যেটা আছে বিটা, এই বিটাটা আমরা ক্যালকুলেট করে নিয়ে আসতে পারি কিভাবে, যে সাইন বিটা বাই টু সমান এফ বাই এফ সি। তাহলে বিটা ইকুয়ালস টু টু সাইন ইনভার্স এফ বাই এফ সি। এখন এই বিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? বিটার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে পাই। কখন হবে? যখন হলো এটার ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে মানে এই এফ বাই এফ সি ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এটার ভ্যালু হচ্ছে কত? 90 ডিগ্রি। এবং 90 ডিগ্রি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি, বা আমরা রেডিয়ানে বললে পরে এটার ভ্যালু হচ্ছে পাই। এবং সেটা কখন হবে? যখন এফ বাই এফ সি ওয়ান বা ওয়ানের থেকে যদি বেশি হতে থাকে আর কি। মানে এটা যদি পাই ফেজ যদি একবার চেঞ্জ হয়ে যায়, আলটিমেটলি আমাদের এটা ওয়ানের থেকে কোনো ভ্যালু নাই, মানে ওয়ানের থেকে বড় কোনো ভ্যালুর জন্য আমরা সাইন ইনভার্সের ভ্যালু আনডিফাইন্ড পাবো। কিন্তু এখানে আমাদের ফিল্টার থিওরিতে আমরা যেটা এখানে দেখছি যে আমাদের যদি কোনো সময় এই এফ বাই এফ সি এর ভ্যালুটা অনেক থেকে বড় হয়, তাহলে ফেজ যেটুকু চেঞ্জ হয়েছিল এটা যেহেতু এরপরে আনডিফাইন্ড, এরপরে আর ফেজ আর চেঞ্জ হওয়ার কোনো স্কোপ নাই, তাহলে এটা ম্যাক্সিমাম যে ফেজ ওই ফেজটাই এটা পরে হোল্ড করবে। তার মানে এই এফ বাই এফ সি এর ভ্যালু অন থেকে অনের থেকে বড় সব ভ্যালুর জন্য এটা পাই। তাহলে আমাদের এটা নিয়ে যেটা একটা গ্রাফ আঁকায়, যে গ্রাফটা হচ্ছে বিটা এবং আলফা নিয়ে, তাহলে বিটার গ্রাফটা দেখো, বিটা দেখাচ্ছে জিরো থেকে আস্তে আস্তে বাড়ছে। এবং এটা কেমন এটা বাড়ছে হলো মূলত সাইন ইনভার্স যে ফাংশনটা যেভাবে বাড়ে ওইভাবে বাড়ছে। এই এফ বাই এফ সি এর ভ্যালু এটা হচ্ছে আমাদের এক্স এর দিকে এফ বাই এফ সি, এবং এটা যত বাড়বে আস্তে আস্তে বিটার ভ্যালু এটা সাইন ইনভার্স ফাংশন অনুযায়ী বাড়বে, এবং ম্যাক্সিমাম এটা 3.1416। এখানে এটা থ্রি পুরোপুরি মানে এখানে আছে, কিন্তু এই থ্রি থেকে একটু উপরে, তাহলে এটা 3.1416। এখানে পাই বললে আরো ভালো হতো, মানে এরকম ভাবে আস্তে আস্তে যে এখানে এটা পাই দিয়ে স্কেলিংটা করবে, এবং এটা পাই পর্যন্ত যে এটা থেমে যাবে, তারপরে ওই একই ফেজ সম্পূর্ণ এটা পরে হেল্প করবে। আর আলফার যে বিষয়টা, আলফা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, আলফা কখন পাবো? যখন আমাদের মানে আলফা যদি এখানে জিরো না হয় আর কি, সেক্ষেত্রে আমরা এখানে মূলত আলফাটা পাবো। এবং এটা আমরা পাচ্ছি হলো মূলত আমাদের 3 নম্বর যে ইকুয়েশনটা ছিল, আলফা যদি জিরো না হয় তাহলে সাইন এইচ আলফা বাই টু এটা সমান জিরো। আচ্ছা, তাহলে এটা যদি আমাদের জিরো না হয় তাহলে সেই কন্ডিশনে আমাদের যেটা পাচ্ছি যে cos h বিটা বাই টু, তাহলে এটা জিরো হবে। এটা যদি জিরো না হয় তাহলে এটা জিরো। তাহলে cos বিটা বাই টু সমান যদি জিরো হয় তাহলে আমরা ওই কন্ডিশনটা এখন বসাবো হলো আমাদের 4 নম্বর ইকুয়েশনে। তাহলে cos বিটা বাই টু সমান জিরো, এখান থেকে আমরা পাই এর ভ্যালু বিটার ভ্যালু পাচ্ছি পাই, এবং বিটা ভ্যালু পাই যদি তুমি 4 নম্বর ইকুয়েশনে বসাও, 4 নম্বর ইকুয়েশন, হ্যাঁ, এই যে এই ইকুয়েশনে যদি বসাও তাহলে আমরা এখান থেকে পাচ্ছি cos h আলফা বাই টু ইকুয়ালস টু এফ বাই এফ সি, তাই না? এখান থেকে তাহলে আমরা যেটা পাচ্ছি cos h এই যে এখানে আলফা বাই টু ইকুয়ালস টু এফ বাই এফ সি। তাহলে এখান থেকে আলফাকে বের করে নিয়ে আসতে পারবে, এবং আলফার ভ্যালু হবে টু cos h ইনভার্স এফ বাই এফ সি। এখন এই cos h ইনভার্স এফ বাই এফ সি এটার যে কার্ভ, এই কার্ভটা আমরা যদি আঁকাই তাহলে সেটা এরকম ভাবে হবে, যেটা কিনা এফ বাই এফ সি থেকে শুরু, এবং এরপরে আস্তে আস্তে যত ফ্রিকোয়েন্সি বাড়াবে এটা একই হারে এদিকে বাড়তে থাকবে। এই হচ্ছে আমাদের cos h ইনভার্সের কার্ভ। এটা তুমি মিনিমাম ভ্যালুই পাবে হলো ওয়ান, ওয়ানের থেকে এখানে এদিকে আসতে পারবে না। তো এই হচ্ছে আমাদের একই গ্রাফে যদি আমরা বিটা এবং আলফাকে দেখতে চাই
তাহলে এরকম হয়। এখন তোমরা ইচ্ছে করলে পরে আলফা বিটা এটা একই গ্রাফে না দেখিয়ে আলাদা আলাদা ভাবে দেখাতে পারো, এবং সেটা দেখালে আমাদের গ্রাফটা এরকম হবে। একটা গ্রাফে হচ্ছে আলফা, আলফা ভ্যালু দেখতে পাচ্ছ যে এখানে ওমেগা সি থেকে বড়, ওমেগা সি যদি এখানে থাকে তাহলে এটা থেকে মূলত আমরা অ্যাটেনুয়েশন পাচ্ছি, এবং অ্যাটেনুয়েশন পাইলে আমাদের এখানে মূলত আলফা শুরু হলো এখান থেকে, তারপর যত বাড়বে অ্যাটেনুয়েশন আরো বাড়তে থাকবে। তো এটা হচ্ছে অ্যাটেনুয়েশনের কার্ভ। এখন তুমি বলতে পারো যে এটা আর এটা গ্রাফের মধ্যে পার্থক্য কি? পার্থক্য কোনো কিছু নাই, আমরা শুধু স্কেলিংটা এখানে, এটা একটা স্কেলিং ফ্যাক্টর আমরা বলতে পারি, এফসি দিয়ে একে ডিভাইড করছি যাতে করে সবগুলো ফ্রিকোয়েন্সি এটা এফসি পরিমাণ মানে এফসি ভাগের এক ভাগ হয়ে এটা কমে গেছে আর কি, এবং কমে যে মূলত ওটা পেয়েছি। তার মানে এটা এই কার্ভের যে ইয়াটা নেচারটা, এই কার্ভের নেচার চেঞ্জ হবে না, একই নেচারই তুমি পাবে, শুধুমাত্র স্কেলিং এর চেঞ্জটা হবে। তো আমরা এখানে ইচ্ছে করলে এফ বাই এফসিও রাখতে পারি, ইচ্ছে করলে শুধুমাত্র ফ্রিকোয়েন্সি বা তোমার ওমেগা দিয়েও এটাকে প্লট করতে পারে, যেটা কিনা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, কাট অফ ফ্রিকোয়েন্সি ওমেগা সি, এখানে আমরা মূলত আলফাটা পাওয়া শুরু করবো, অ্যাটেনুয়েশন পাবো এখানে শুরু করব। আর বিটাকেও যদি একই গ্রাফে প্লট করা হয়, একই রকম ভাবে প্লট করা হয় আলাদা একটা গ্রাফে, তাহলে বিটা আমরা প্রথম থেকে পাবো 0 থেকে, এবং এটা মূলত পাই পর্যন্ত যাবে ম্যাক্সিমাম, তারপরে মানে পাই পর্যন্ত যাবে কখন, যখন এটা এই এফসি এর বা ওমেগা সি এর সমান। এফসি মানে হলো ওমেগা সি, এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দিয়ে যদি কাট অফ ফ্রিকোয়েন্সি বলো তাহলে এটা ওমেগা সি, মানে 2 পাই এফসি আর কি, এটা সমান ওমেগা সি। তাহলে আমরা মূলত এই পর্যন্ত পাচ্ছি। এবং আর একটা এখানে গ্রাফ আছে, যে গ্রাফটা হচ্ছে মূলত আমাদের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সটা আমরা এখনো ক্যালকুলেট করিনি, এটা আমরা ক্যালকুলেট করতে পারবো। আমাদের গ্রাফ টি সেকশন ইয়াটা তোমার যে লোপাস ফিল্টার যে স্কিমেটিক ডায়াগ্রামটা, এটা যদি দেখো তাহলে এটা একটা টি সেকশন নেটওয়ার্ক, এটা একটা টি সেকশন নেটওয়ার্ক, তাই না? তাহলে টি সেকশন নেটওয়ার্কের জন্য আমরা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স আগে ক্যালকুলেট করেছি, তোমাদের মনে আছে যে এটা সমান হচ্ছে Z1 Z2 প্লাস Z1/4 Z1² এর হোল রুট ওভার। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স একটা টি সেকশন নেটওয়ার্কের জন্য, যেটা আমরা আগে ডিফাইন প্রতিপাদন করেছি আর কি। কিন্তু আমাদের ওখানে Z1 এর ভ্যালু কত, Z2 এর ভ্যালু কত এটা ছিল না, কারণ ওটা একদম জেনারেল কন্ডিশনের জন্য এটা প্রতিপাদন করা, প্রমাণ করা। কিন্তু এখন আমাদের যেটা একটা স্পেসিফিক একটা কন্ডিশন, লো পাস ফিল্টার, এখানে জেড ওয়ানে কি থাকবে, Z2 এ কি থাকবে এটা স্পেসিফিক, এই কারণে আমরা এখন ভ্যালুগুলো বসাতে পারছি। তুমি যদি এখানে এইটুকু থেকে না নিয়ে একদম প্রথম থেকে আগের মতো ক্যালকুলেশন করে নিয়ে আসতে Z1 Z2 কে ধরে, তাও একই রেজাল্টই পেতে। তো আমরা ওইটুকু কেন কন্ডিশনে আমরা যাব না, অনেক বড় হবে এটা। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, এটা আমরা জানি এর ফর্মুলা হচ্ছে এটা, এবং ফর্মুলা হিসাবে মনে রেখেই আমরা Z1 Z2 এর ভ্যালুগুলো জাস্ট এখানে পুট করে দিব। তাহলে Z1 Z2 এর ভ্যালু যদি বসাও, Z1 এর ভ্যালু হচ্ছে J ওমেগা L, J ওমেগা L বসানো হলো, Z2 মাইনাস J ওমেগা C এটা বসানো হলো, Z1² ও আচ্ছা, আমরা এখানে আরেক স্টেপ এখানে করেছি, এখানে এটাকে Z1 Z2 যদি কমন নাও তাহলে 1 প্লাস এখানে Z1, এখানে যদি Z2 নাই তাহলে একটা নিচে Z2 থাকছে, Z1/4 Z2। এখন এখানে এটাতে আমরা Z1 Z2 বসিয়েছি আর কি। তাহলে Z1 Z2 এখানে বসানো হলো প্লাস 1 প্লাস Z1 এর জন্য আবার J ওমেগা L 4 Z2 মানে 4 J বাই ওমেগা C। এখন এটাকে যদি একটু ক্যালকুলেট করা হয় তো এখান থেকে পাবো হলো জে আর জে, এখানে এই দুটো মিলে গুণ করলে পারে J² হয়, মানে হলো -1, ওই -1 আর এখানটা মাইনাস মিলে এটা প্লাস, ওমেগা ওমেগা কেটে গেল, তাহলে এইটুকু অংশ মিলে আমরা শুধু পাচ্ছি L/C। তাহলে এটা হচ্ছে L/C, তারপরে ইন্টু 1 মাইনাস, এখানে যদি এটাকে ইয়া করো এটা উপরে উঠে যাবে, এবং J ওমেগা² L/C, J ওমেগা² L/C উপরে যে নিচের যে কেটে যাবে এবং একটা -1 থাকবে, ওই মাইনাসটা এখানে এটা মাইনাস হলো, তাহলে ওমেগা² L/C /4। আর ওমেগার ভ্যালু যদি বসিয়ে দাও তাহলে এখানে এটা 2 পাই, মানে এটা 2 এটা স্কোয়ার হয়ে গেলো, তাহলে এটা 4 পাই স্কোয়ার F², 2 পাই 4 পাই স্কোয়ার F² L/C, তাহলে ওই 4 ওই এই 4 যদি কেটে যায় তাহলে পাই স্কোয়ার F² L/C। আর তারপরে এটাকে আবারও ওটার যে ক্যারেক্টারিস্টিক তোমার যে কাট অফ ফ্রিকোয়েন্সির সাথে যদি আমরা এটাকে মিলাই, তাহলে আমরা আবারও জানি যে কাট অফ ফ্রিকোয়েন্সি এফসি এর ভ্যালু হচ্ছে মানে FC², আমরা এখানে যদি স্কোয়ার আছে কাট অফ ফ্রিকোয়েন্সি স্কোয়ার, এটা সমান 1/পাই স্কোয়ার L/C। তো পাই স্কোয়ার L/C এখানে আছে, পাই স্কোয়ার L/C সমান, তাহলে আমরা লিখতে পারছি 1/FC²। তাহলে 1/FC² নিচে হলো, মানে FC² আমরা নিচে বসালাম, তাহলে F² ডিভাইডেড বাই FC²।
এখন এখানে এল বাই সি, এই এল বাই সিটা আমাদের কি ছিল, আমাদের আরেকটু যদি খেয়াল করো উপরে আমরা যখন আমরা বলেছিলাম যে জেড ওয়ান জেড টু এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট কে ফিল্টার, আমরা যখন বলছিলাম কেন বলছিলাম, কারণ জেড ওয়ান জেড টু গুণ করলে আমরা একটা কনস্ট্যান্ট পাই যেটা কিনা এল বাই সি, এবং এটার সমান একটা কনস্ট্যান্ট আমরা ধরে নিই একটা রেজিস্টিভ একটা এলিমেন্টের মতো যেটা কিনা আর কে স্কোয়ার। তো এই আর কে স্কোয়ার যদি এল বাই সি হয়, তাহলে আর কে ইকুয়ালস টু রুট ওভার এল বাই সি। এই কাজটা আমরা এখানে নিচে করেছি। আমাদের যখন রুট ওভার এল সি আসছে, রুট ওভার এল সি যখন আমরা এখানে পাচ্ছি, এটা সমান হলো আমাদের মূলত আর কে। তাহলে আর কে ইন্টু রুট অফ ওয়ান মাইনাস এফ বাই এফ সি এর স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স, এবং এটাকে যদি তুমি প্লট করো গ্রাফে, তো সেই প্লটটা হচ্ছে আমাদের উপরে যেটা করলাম। এখন এখানে দেখো এটা জেড জেড টি আর কে রুট ওভার ওয়ান মাইনাস এফ বাই এফ সি এর স্কোয়ার। এখন এটা যদি প্লট করা হয় আমরা কত পর্যন্ত প্লট করতে পারবো, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা এফ বাই এফ সি এর ভ্যালু যদি হয় 1, তাহলে এটার ভ্যালু হয়ে যায় 0, 1 মাইনাস 1 সমান 0, মানে রুট অফ 0 সমান জেড টিটাই হচ্ছে 0। তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সিতে যখন আমরা পৌঁছে যাব, ওই সময়তে আমাদের যে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স এটা হবে 0, এবং কাট অফ ফ্রিকোয়েন্সির আগে মানে ফ্রিকোয়েন্সি যখন কম তখন আমরা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স পাবো, কিন্তু কাট অফ ফ্রিকোয়েন্সির পরে আমরা কোনো ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স এর রিয়েল কোনো ভ্যালু পাবো না, এটা হয়ে যাবে ইমাজিনারি। তো এটাকে যদি আমরা প্লট করি ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সকে, তাহলে এখানে যেটা পাবে সেটা হচ্ছে এরকম, একদম জিরো ফ্রিকোয়েন্সিতে এটা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সটা সব থেকে বড়, এবং সেটা হচ্ছে রুট অফ এলসি এর সমান। এই যে এখানে আমরা যেটা পেয়েছি, এটাকে যদি তুমি জিরো ফ্রিকোয়েন্সি নাও তাহলে এই ভ্যালুটা পুরোপুরি হয় 0, তাহলে এখানে এটা সমান রুটের মধ্যে আমরা শুধু 1 পাচ্ছি, তাহলে এই আর কে আমরা শুধু এখানে থাকছে আর কি, তাহলে জেড টি এটা সমান আর কে মানে হলো রুট অফ এলসি। তো এটাই আমরা এখানে বলেছি যে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স এটা রুট ওভার এলসি হবে, এটা ম্যাক্সিমাম। ম্যাক্সিমামটা হবে কখন, যদি জিরো ফ্রিকোয়েন্সি যদি 0 হয়, এবং এটা ওই ম্যাক্সিমাম ভ্যালু রুট অফ এলসি থেকে কমতে কমতে একসময় এটা জিরোতে আসবে, জিরোতে আসবে হলো এই কাট অফ ফ্রিকোয়েন্সিতে, এবং এরপরে যদি ফ্রিকোয়েন্সি আরো বাড়াতে চাও তাহলে এটা আবারও এর সাথে বাড়তে থাকবে, এবং সেটা হবে যখন ইমাজিনারি। এইটুকু পার্ট হলো আমাদের রিয়াল পার্ট, এবং এরপরে যদি বাড়তে থাকে তাহলে সেটা ইমাজিনারিতে এটা হবে আর কি, মানে এরকম ভাবে আরো উপরে আমরা যেতে পারি, এবং সেটা তখন ইমাজিনারি হবে। তো কোনো কোনো বই দেখবে এরকম ভাবে আছে এখানে শেষ, আর কোনো কোনো বইয়ে এখান থেকে আরেকটা পার্ট নিয়ে এরকম ভাবে উপরে গেছে, এবং এটা বলেছে এটা ইমাজিনারি পার্ট। তো এই পর্যন্ত রাখলেও কোনো সমস্যা নেই, আমরা এই পর্যন্ত রাখতে পারি ইচ্ছা করলে। তো এই পর্যন্ত আমরা যেটা টি সেকশন নেটওয়ার্ক পড়ছি তার জন্য আমাদের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স এরকম হলো, আমরা যদি পাই সেকশন করতাম তাহলে এটা একটু ভিন্ন হতো। তো আমরা টি সেকশন পর্যন্তই সীমাবদ্ধ থাকবো, এরপরে তোমরা ইচ্ছে করে করতে পারো। আমাদের একই আগের যে বের করেছিলাম পাই সেকশন নেটওয়ার্কের জন্য ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স কেমন হয়, তো সেই সেই ইয়ারটাই ইকুয়েশনটাই মানে সব লাস্টে যে ইকুয়েশনটা ছিল এখানে আমাদের জেড ওয়ান জেড টু ভ্যালু বসালে এটা পেয়ে যাবে পাই সেকশন নেটওয়ার্কের জন্য। এরপরে কনস্ট্যান্ট কে হাই পাস ফিল্টার, এটাও কনস্ট্যান্ট কে, কারণ এখানেও আমাদের জেড ওয়ান জেড টু এর যে মাল্টিপ্লিকেশন এটা আমাদের একটা ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট একটা কোয়ান্টিটি দেয় আবার আগের মতোই, এই কারণে এটা আমাদের কনস্ট্যান্ট কে একটা ফিল্টার, এবং এটা হাই পাস ফিল্টার কারণ হাই ফ্রিকোয়েন্সি পাস করে। এবং এটা কি করে বোঝা গেল হাই ফ্রিকোয়েন্সি পাস করে, সেটা হচ্ছে যে এই এল জেড ওয়ান এবং জেড টু মানে এল এবং সি এর অ্যারেঞ্জমেন্টটা কোথায় কেমন ভাবে করা আছে আর কি, এর উপরে ডিপেন্ড করছে। এবং এটা থেকে আমরা একটা কাট অফ ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করেছিলাম যে এফ ইকুয়ালস টু 1/4 পাই রুট ওভার এলসি। এটা আগেটার সাথে একটু পার্থক্য হলো, আগে যে কাট অফ ফ্রিকোয়েন্সি ছিল সেটা শুধুমাত্র এফ মানে এফ সি ইকুয়ালস টু 1/পাই রুট ওভার এলসি ছিল, কিন্তু এখানে এটা মানে 4 পাই রুট ওভার এলসি হয়েছে। এটাই শুধু পার্থক্য, বাকি সবই আহ একই রকমই প্রায় বলা যায়। এখন এটা আগের মতোই আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, মানে তোমার সাইনেজ গামা বাই টু মানে প্রোপাগেশন কনস্ট্যান্টের কথা বলছি আর কি, এটা যেটা আমরা ক্যালকুলেট করি, তাহলে সাইনেজ গামা বাই টু এটা আমাদের আগের মতো ফর্মুলা যে এটা সমান রুট অফ জেড ওয়ান বাই ফোর জেড টু। জেড ওয়ান এর ভ্যালু বসালে আগে জেড ওয়ান ছিল আমাদের জে ওমেগা এল, মানে কারণ উপরে আমাদের ইন্ডাক্টর ছিল, কিন্তু এখন ওই যে সিরিজ আর্মে আছে হলো ক্যাপাসিটর, সে কারণে আমাদের এখানে একটা জেড ওয়ান এর জন্য মাইনাস জে বাই ওমেগা সি, এবং জেড টু এর জন্য আমরা পাচ্ছি হলো জে ওমেগা এল, নিচে এরকম জে ওমেগা এল লিখলাম। এখন এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে 1 বাই এখানে জে এবং এ জে এটা কেটে যাবে, এবং একটা মাইনাস জে তো এখানে থাকছে, মাইনাস ওয়ান তো এখানে থাকছেই, এবং ওমেগা ওমেগা গুণ হয়ে ওমেগা স্কোয়ার এলসি,
এটা থাকছে এখানে। এবং যেহেতু রুটের মধ্যে একটা মাইনাস আছে, তো এটাকে আমরা আবারও আগের মতোই, তাহলে জে থাকছে একটা রুট অফ মাইনাস ওয়ান, মানে হলো জে, এটা জে ইন্টু ওয়ান বাই টু ওমেগা রুট অফ এলসি। এখন এটা কি করে হলো, এই যে রুট করে ইয়া করে নিয়েছি আর কি এর মধ্যে। এখন এই ওমেগাটাকে যদি ভেঙে লিখো তাহলে এটা হয় আবারও 2 পাই এফ, মানে হলো আমাদের সব মিলে 4 পাই এফ রুট ওভার এলসি। এখন আগে যেভাবে করেছি সেভাবে আমরা যদি এফসি এর সাথে এটাকে মিলাই, কোন এফসির সাথে মিলাবো? এটা যেহেতু হাই পাস ফিল্টার, তাহলে হাই পাস ফিল্টারের প্রপাগেশন কনস্ট্যান্টকে হাই পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা মিলাবো। তাহলে হাই পাস ফিল্টারের যে কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা আমরা এখান থেকে লিখতে পারি হলো 4 পাই রুট অফ এলসি সমান 1/fc। 4 পাই রুট অফ এলসি সমান 1/fc। তাহলে 4 পাই রুট অফ এলসি এখানে আছে। ও আচ্ছা, আমাদের এখানে নিচেই আছে, তাহলে আমরা এইভাবেই লিখি সরাসরি, যে 4 পাই রুট ওভার এলসি এটা সমান এফসি। তাহলে এখন এফসি হলো আমাদের ওপরে যাবে, তাহলে এফসি ডিভাইডেড বাই এফ। আমরা সব মিলে যেটা পেলাম, সাইন এইচ গামা বাই টু ইকুয়ালস টু জে এফ বাই এফসি বাই এফ। এই হচ্ছে আমাদের প্রোপাগেশন কনস্ট্যান্টের ইকুয়েশনটা। এখন আগের মতোই আলফা এই গামাটাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে গামা ইকুয়ালস টু আলফা বাই টু জে বিটা বাই টু। এইটুকু অংশ আগে যেটুকু করেছিলাম হুবহু এক, শুধু আমাদের পার্থক্য থাকবে হলো এই ডানে এই যে এফ বাই এফসি ছিল লো পাস ফিল্টারের জন্য, হাই পাস ফিল্টারের জন্য এটা হয়ে গেল এফসি বাই এফ। এটা শুধু পার্থক্য। তারপরে আমরা এটাকে রিয়াল পার্ট এবং ইমাজিনারি পার্টকে ইকুয়েট করব। ইকুয়েট করলে কি পাওয়া যায়, যেখানে সাইন এইচ আলফা বাই টু কস বিটা বাই টু সমান জিরো, আর আরেকটা হচ্ছে আমাদের কস এইচ আলফা বাই টু সাইন বিটা বাই টু সমান এফ বাই এফ সি। এই দুটো ইকুয়েশন একই সাথে হোল্ড করতে হবে একটা হাই পাস ফিল্টারের জন্য। এবং এটার জন্য আমরা যে কাট অফ ফ্রিকোয়েন্সি কন্ডিশন আবার আগের মতো নিয়মে ক্যালকুলেট করতে পারি, যে পাস ব্যান্ডের জন্য আমাদের কাট অফ ইয়াটা জেড ওয়ান জেড টু এর যে Z1/4 যে ভ্যালুটা, এটা -1 থেকে 0-র মধ্যে হতে হয়। তো এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি মানে এই এফ বাই এফ সি টার্মে যদি এটাকে নিয়ে আসতে চাই, তাহলে এটাকে আমরা আগের মতো নিয়মেই এভাবে এটা ক্যালকুলেট করতে পারি। দেখো ওখানে যেটা Z1/4 যেটা ছিল, এটা হচ্ছে ডানে যেটাকে আমরা লিখলাম এ পর্যন্ত ক্যালকুলেট করে, যে এফ সি বাই এফ এর এর হোল স্কোয়ার এটাকে আমরা, তাহলে এখন যদি স্কোয়ার করো, যে স্কোয়ার মানে হলো -1, তার মানে এখান থেকে আমরা ফাইনালি যে কন্ডিশনটা পাই, স্কিপ করছি আমি কারণ আগে এটা হলো একই রকমই নিয়ম আর কি, 1 is greater than fc/f is greater than 0। তাহলে এই রেঞ্জের মধ্যে যদি fc/f থাকে, তাহলে এটা একটা আমরা পাস ব্যান্ড পাবো, এবং এটা তখন এটা হাই পাস ফিল্টার হবে আর কি। এখন এটা এমনি এই কন্ডিশনটা দেখেও তুমি বুঝতে পারবে যেটাকে হাই পাস ফিল্টার নাকি লো পাস ফিল্টার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এফ এফ এর যে ভ্যালুটা, এটা জিরো থেকে আস্তে আস্তে তুমি যে কোনো পর্যন্ত যেতে পারো। তো জিরো ফ্রিকোয়েন্সি থেকে এফসি ফ্রিকোয়েন্সি আসা পর্যন্ত এর যে ভ্যালু দেখো, এটা কিন্তু আমাদের জিরো থেকে, সরি কি হলো এটা, হ্যাঁ, এটা এটা হচ্ছে তখন আমাদের একের থেকে বড় হচ্ছে, তাই না? একের থেকে বড় হচ্ছে, তো একের থেকে যদি বড় হয় তাহলে যেটা পাস ব্যান্ড হবে না, তখন সেটা হলো আমাদের মূলত স্টপ ব্যান্ড বা অ্যাটেনুয়েশন ব্যান্ড। কিন্তু যখন এটা এফসি তে পৌঁছাবে তখন পর্যন্ত এটা একটা ক্রিটিক্যাল কন্ডিশন আছে, কিন্তু এফসি থেকে যদি বড় ফ্রিকোয়েন্সি হয় তাহলে আমাদের এফসি বাই এফ এর ভ্যালুটা একের থেকে ছোট হবে, এবং তখন সেটা পাস ব্যান্ডের মধ্যে পড়বে। তার মানে আমরা এখান থেকে এই কন্ডিশনটা থেকেও আমরা বলতে পারি মানে এটা পাস ব্যান্ডের একটা কন্ডিশনই এটা। তাহলে এটা হচ্ছে আমাদের পাস ব্যান্ডের জন্য কন্ডিশন। এখন এই 3 নম্বর এবং 4 নম্বর কন্ডিশনটাকে অ্যাপ্লাই করে আমরা আলফা বিটার ভ্যালুগুলো এখান থেকে বের করে নিয়ে আসতে পারি। প্রথমে পাস ব্যান্ডের জন্য যদি বলা হয়, পাস ব্যান্ডের জন্য আমাদের মানে এই যে এই কন্ডিশনে আমাদের পাস ব্যান্ডের জন্য আলফার ভ্যালুটা জিরো, তাহলে আলফার ভ্যালু জিরো হলে আবারও কস এইচ আলফা বাই টু, এটা হচ্ছে আমাদের ওয়ান, কারণ আলফা জিরো হলে পরে কস এইচ এর মানে কস এইচ জিরো এর ভ্যালুটা ওয়ান হয়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সাইন বিটা বাই টু ইকুয়ালস টু এফ সি বাই এফ। সাইন বিটা বাই টু সমান এফ সি বাই এফ, তাহলে বিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এফ বাই এফ সি বাই এফ। আর অ্যাটেনুয়েশন ব্যান্ডের জন্য আমাদের আলফাটা জিরো হবে না, আলফা যদি জিরো না হয় তাহলে এইটুকু অংশ মানে সাইন এইচ এই ভিতরেরটা যদি জিরো না হয়, তাহলে এই সাইন এইচ জিরো সমান এটা জিরো হওয়ার কোনো স্কোপ নাই, তাহলে এটা জিরো হবে না। তাহলে যে আরেকটা যে অংশটা আছে মানে কস বিটা বাই টু এটা সমান জিরো হবে, এবং এটা সমান যদি জিরো হয় তাহলে এখান থেকে আমরা বিটা ক্যালকুলেট করতে পারি, বিটা ইকুয়ালস টু পাই বাই টু, মানে বিটা বাই টু সমান পাই বাই টু, তাহলে বিটা ইকুয়ালস টু পাই। তো বিটা যদি পাই হয় তাহলে এখান থেকে আমরা আহ ইয়েটাকে মানে আলফাটাকে আমরা ক্যালকুলেট করে নিয়ে আসতে পারি পরের এই 4 নম্বর ইকুয়েশন থেকে। বিটা যদি পাই যদি হয় তাহলে সেই কন্ডিশনে আমরা সাইন সাইন এখানে
90 ডিগ্রি হচ্ছে সেইখানে, তাই না? তাহলে বিটার ভ্যালু হচ্ছে পাই, তাহলে বিটা বাই টু মানে হলো 90 ডিগ্রি, তাহলে এটা 1। তাহলে কস আলফা বাই টু সমান এফসি বাই এফ। তাহলে আলফার ভ্যালু হচ্ছে 2 কস এইচ ইনভার্স এফসি বাই এফ। এই হচ্ছে আমাদের মূলত হাই পাস ফিল্টারের জন্য আলফা, এবং হাই পাস ফিল্টারের জন্য বিটা। আর কাট অফ ফ্রিকোয়েন্সি আগেই বলেছি। তাহলে এখন এটাকে যদি গ্রাফে প্লট করো, তাহলে গ্রাফগুলো হয় ঠিক এরকম। এখন এটা কিভাবে হলো, আমরা যদি আলফাটাকে যদি আলাদাভাবে দেখতাম, তাহলে cos h আলফা এফ বাই এফসি, এফ বাই এফসি এর আগে অ্যাটেনুয়েশন আছে, মানে তোমার যে এফসি এর আগে অ্যাটেনুয়েশন আছে, এফসি পার হলে আর কোনো অ্যাটেনুয়েশন নাই। প্রথম দিকে অ্যাটেনুয়েশন অনেক বড়, এবং এফসি মানে এফসি পর্যন্ত আসা পর্যন্ত আমাদের অ্যাটেনুয়েশন থাকবে, এবং তারপরে অ্যাটেনুয়েশন এই এফসি তে এসে জিরো হয়ে যাবে। এবং cos h ইনভার্সের যে গ্রাফ, এটা যদি আমরা এরকম ভাবে প্লট করি, মানে এটা এটা যখন আমরা এখানে যেটা প্লট করেছি সেটা দেখো যে এইদিকে এফ এদিকে এই অ্যাক্সিস হচ্ছে আমাদের মূলত ফ্রিকোয়েন্সির অ্যাক্সিস। তাহলে ফ্রিকোয়েন্সির এখানে জিরো, তারপর এদিকে আস্তে আস্তে বাড়ছে। তার মানে হলো যে এই এফ বাই এফসি বাই এফ, এই ভ্যালুটা আমাদের মূলত যখন এখানে ফ্রিকোয়েন্সি আমাদের জিরো বা কম, এই সময় এই ভ্যালুটা অনেক বড়। তাহলে ওই বড় ভ্যালুর জন্য আমরা এই কস এইচ ইনভার্স ভ্যালু বেশি পাবো, তারপর আস্তে আস্তে এটা কমতে থাকবে। কেউ কিছু বলছো? আচ্ছা, তারপরে আমাদের ফেজ ফেজ কনস্ট্যান্ট যেটা বিটাকে যদি আমরা প্লট করি, তাহলে বিটাকে প্লট করলে পরে আমরা আবারও আগের মতো এখানে সাইন এইচ ইনভার্স এফ বাই এফ সি এখানে পাচ্ছি। এফ বাই এফ সি এর ভ্যালু মানে এখানে এইটুকুর ভ্যালু ম্যাক্সিমাম আমরা পেতে পারি হলো পাই বাই টু। টু দিয়ে আমরা যদি একে আবার গুণ যদি করি, তাহলে এটা ভ্যালু হয় ম্যাক্সিমাম পাই। এখন এই ভ্যালুটা ম্যাক্সিমাম পাই যেটা আমরা বলেছি, এটা কি প্লাস পাই হবে না মাইনাস পাই হবে, এটা একটা ঝামেলা এখানে আছে। আচ্ছা, কেউ কিছু বলছে কি আমাদের? না বলে একটু সাইলেন্ট রাখো, আমি মিউট করে দিচ্ছি তোমাদের। আচ্ছা, আরেকটা বিষয়ে মিউট করার বিষয়ে একটা কথা বলি, যে তোমাদের ক্লাসে রেসপন্স করার জন্য তুমি যদি নীরব কোনো জায়গাতে থাকো, মানে আশেপাশে কোনো সাউন্ড নাই, তুমি বাই ডিফল্ট তোমার মাইক্রোফোন আনমিউট করে রাখতে পারো। এটা আমার ক্লাসের জন্য না, সব ক্লাসের জন্য প্রযোজ্য। আমাদের বাই ডিফল্ট সবার জন্য মিউট করা থাকে, সব স্টুডেন্টের জন্য। কিন্তু তোমার আশেপাশের জন্য কোনো সাউন্ড যদি না থাকে, তুমি এটা আনমিউট করে রাখতে পারো, যাতে তোমার রেসপন্স করতে সুবিধা হয়। তো এটা সব ক্লাসের জন্য এটা প্রযোজ্য, এই কথাটা। তবে যদি সাউন্ড থাকে, তাহলে এটা আনমিউট না করাই ভালো সেক্ষেত্রে, যদি তুমি কোশ্চিন না করো সেক্ষেত্রে আর কি। আর কোশ্চিন করলে তো সাউন্ড থাক না থাক, তুমি আনমিউট অবশ্যই করবে। আচ্ছা, এখন যেটা হলো, আমরা আগে যেটা লো পাস ফিল্টারের জন্য যেটা পেলাম, লো পাস ফিল্টারের জন্য আমাদের অ্যাটেনুয়েশন ফেজ কনস্ট্যান্টের যে ভ্যালুটা, এটা দেখো ফেজের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা উপরের দিকে আমরা এরকম ভাবে পেয়েছি, এবং এটা ম্যাক্সিমাম এই পর্যন্ত এসেছে। এবং এটা কখন আমরা মানে সিগন্যালটা দিয়েছি কোথায়, সার্কিট ডায়াগ্রামটা যদি খেয়াল করো, তাহলে দেখবে আমরা এখানে এই ইন্ডাক্টরটা ছিল উপরে, এটা নিচে। এখন এটা যদি চেঞ্জ করে দাও, এই এটাকে যদি উপরে দাও, এটাকে যদি নিচে দাও, তাহলে আমাদের ফেজটা এটা আমাদের মূলত 180 ডিগ্রি ঘুরে যায়। তাহলে যেটা প্লাস পাই ছিল সেটা মাইনাস পাই হয়ে যায়, এবং সেক্ষেত্রে আমাদের যে গ্রাফটা, এই গ্রাফটা জাস্ট ওর মানে নেগেটিভ অ্যাক্সিসের দিকে আমাদের তখন প্লট করতে হবে। এবং প্লট করে আমরা যে ফেজ কনস্ট্যান্টের যে ভ্যালুটা আমরা পাবো, সেটা মূলত এটা মাইনাস পাই থেকে আমরা নিব। কারণ আমাদের ম্যাথমেটিক্স অনুযায়ী আমরা প্লাস মাইনাস দুইটি নিতে পারি। আমরা যদি ইন্ডাক্টরকে রাখি উপরে, তাহলে এটা প্লাস পাই নেব উপরে। আর যেহেতু আমরা ক্যাপাসিটরকে যদি উপরে রাখি, তাহলে এটা মাইনাস পাই থেকে, মানে এটা ইয়েটা ফেজ কনস্ট্যান্টটা এখানে প্লট করা শুরু হবে। এবং এটা ম্যাক্সিমাম ইয়া পর্যন্ত, মানে এটা পাই ফেজ কনস্ট্যান্ট হোল্ড করবে হলো এফসি পর্যন্ত, আগের মতোই। এবং তারপরে যদি আরো আহ, যদি এরপরে যদি ফ্রিকোয়েন্সি আরো যদি বাড়াও, তাহলে এরপরে কমতে কমতে এটা একসময়তে জিরোতে পৌঁছাবে। এই হচ্ছে আমাদের হাই পাস এবং লো পাস ফিল্টারের জন্য আমরা যেগুলো প্লট মানে করেছিলাম আর কি। এখন আমাদের যেটা যেতে হবে সেটা হলো ব্যান্ড পাস এবং ব্যান্ড এলিমিনেশন ফিল্টার। কিন্তু ব্যান্ড পাস এবং ব্যান্ড এলিমিনেশন ফিল্টারের আগে আমাদের ফার্স্ট ইয়ারের কিছু জিনিস আমরা একটু রিমাইন্ড করতে চাই। যে তোমরা সিরিজ এবং প্যারালাল রেজোন্যান্ট সার্কিট এটা তোমরা পড়েছো। একটা সিরিজ রেজোন্যান্ট সার্কিট যদি হয়, আচ্ছা এখানে যে গ্রাফটা দেখা যাচ্ছে, এই গ্রাফটা কিসের জন্য তোমরা কি বলতে পারবে? এই গ্রাফটা কি সিরিজ রেজোন্যান্ট সার্কিটের জন্য নাকি প্যারালাল রেজোন্যান্ট সার্কিটের জন্য? আচ্ছা, আমরা এখানে যেটা বলছি সেটা হচ্ছে একটা ইম্পিডেন্সের গ্রাফ। জেড অ্যাক্সিস বরাবর ইম্পিডেন্স এবং সরি, হ্যাঁ, এ বরাবর ইম্পিডেন্স এবং এ বরাবর হলো আমাদের
ফ্রিকোয়েন্সি রেসপেক্টে ইম্পিডেন্স কিভাবে ভ্যারি করে একটা সার্কিটে। এলসিআর মানে হলো এখানে এটা হতে পারে সিরিজ, হতে পারে প্যারালাল, সেটা এখানে দেখানো হয়েছে। এবং এখানে একটা দেখা যাচ্ছে যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে যে আমাদের ইম্পিডেন্সটা একদম মিনিমাম হয়ে গেল, তারপর এটা বাড়তে বাড়তে আবারও আগের মতো গেছে আর কি। তো এইভাবে যদি হয়, এটা হচ্ছে আমাদের মূলত একটা সিরিজ রেজোন্যান্ট সার্কিট। এবং সিরিজ রেজোন্যান্ট সার্কিটকে বলা হয় অ্যাকসেপ্টর সার্কিট। অ্যাকসেপ্টর সার্কিট বলার কারণ হলো যে এটা এর কাট অফ ফ্রিকোয়েন্সিতে এটা ওই সিগন্যাল গুলোকে পাস করতে দেয়, মানে হলো এটার ইয়াটা ইম্পিডেন্সটা একদম মিনিমাম হয় এটা কাট অফ ফ্রিকোয়েন্সিতে। আর যদি এটা আমাদের প্যারালাল রেজোন্যান্ট সার্কিট হতো, ও আচ্ছা আমি ভুল করে দুইটাই সিরিজ রেখে দিয়েছি আর কি। যদি প্যারালাল রেজোন্যান্ট সার্কিট যদি হতো তাহলে এটা ঠিক উল্টো ঘটনা ঘটতো, এটা উপরের দিকে এরকম ভাবে যেত। যাক, এটা আমি এখানে ওটা একটু ভুল হয়েছে এখানে। এখানে এটা দুইটাই সিরিজ রেজোন্যান্ট সার্কিটে আমরা দিয়ে দিয়েছি আর কি। তো প্যারালাল রেজোন্যান্ট সার্কিটের জন্য জাস্ট খেয়াল করো, প্যারালাল রেজোন্যান্ট সার্কিট হলে এটার জাস্ট উল্টো হবে। এবং তখন এটা প্রথমে থাকবে কম, তারপর বাড়তে 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 একদম ম্যাক্সিমাম পর্যন্ত পৌঁছাবে। এটা ম্যাক্সিমাম হবে হলো এটা কাট অফ ফ্রিকোয়েন্সিতে, এবং তারপরে কমে আবারও এটা জিরোতে আসবে আর কি। তো এই যে এরকম ভাবে একটা কাট অফ ফ্রিকোয়েন্সিতে যে এর যে ইম্পিডেন্সটা ম্যাক্সিমাম হচ্ছে, এই কারণে এটাকে আমরা আবার বলি রিজেক্টর সার্কিট। তো এলসিআর সিরিজ হলে পরে এটা অ্যাকসেপ্টর, যেটা কিনা একটা মিনিমাম ইম্পিডেন্স অফার করে এটা এর কাট অফ ফ্রিকোয়েন্সিতে। আর সরি, কাট অফ ফ্রিকোয়েন্সি বলছি, এটা কাট অফ ফ্রিকোয়েন্সি নামটা এখানে ঠিক না, এটা হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে। আর যদি ইয়া করো মানে প্যারালাল সার্কিট যদি নাও, তাহলে এটা এর রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে ম্যাক্সিমাম ইম্পিডেন্স অফার করে। এই হচ্ছে আমাদের বিষয়। এখন যদি একটা এলসিআর সিরিজ রেজোন্যান্স সার্কিট যদি হয়, তাহলে এরকম ভাবে গ্রাফটা যদি দেখো, তাহলে গ্রাফের এই 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 অংশগুলা, এই অংশগুলো নিয়ে আমাদের যদি নিয়ে আমরা ফ্রিকোয়েন্সি যখন কম থাকছে, আমাদের সার্কিট হচ্ছে সিরিজে মানে হলো একটা ইন্ডাক্টর আছে এবং একটা ক্যাপাসিটর আছে সিরিজে। তাহলে এই কম ফ্রিকোয়েন্সিতে আমাদের ইন্ডাক্টরের জন্য সিগন্যালটাকে পাস করা সহজ। তাহলে ইন্ডাক্টরের জন্য এখানে যদি পাস করা সহজ হয়, তাহলে এটা যে ইম্পিডেন্সটা মূলত এটা ডমিনেট করবে হলো ক্যাপাসিটিভ ইম্পিডেন্স। তাহলে ক্যাপাসিটিভ ইম্পিডেন্সটা মূলত লো ফ্রিকোয়েন্সিতে বেশি, এবং একই রকম ভাবে হাই ফ্রিকোয়েন্সিতে যখন যাবে তখন ক্যাপাসিটিভ ইম্পিডেন্সটা কম হবে সেক্ষেত্রে, এবং এই ইন্ডাকটিভ ইম্পিডেন্সটা তখন ক্যাপাসিটিভ ইম্পিডেন্সকে এখানে ডমিনেট করবে আর কি। তার মানে লো ফ্রিকোয়েন্সিতে আমাদের মূলত বেশি কার্যকর হলো ক্যাপাসিটিভ ইম্পিডেন্স, এবং হাই ফ্রিকোয়েন্সিতে ইন্ডাকটিভ ইম্পিডেন্স। El Shadow